আজকের ভিডিওটি সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভিকে নিয়ে। সময়টা তখন 1984 সাল। ফ্লোরিডা শহরের রাতের আধারে রাস্তা থেকে লিজা নামের এক 17 বছর বয়সী টিনেজারকে কিডন্যাপ করে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এরপর ওই নরপশু মেয়েটাকে টানা 26 ঘন্টা করে। এর আগেও এই কিলার 16টি মেয়ের সাথে একই রকম কাজ করে তাদেরকে মেরে ফেলেছে। তবে এই মেয়েটা সৌভাগ্যক্রমে এই লোকটির হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মেয়েটির সাথে এমন জঘন্য ঘটনা ঘটলেও তার পরিবার তাকে বিশ্বাস করে না। মানে একটা মেয়ের কাছে তার পরিবারই হলো সব কিছু, আর সেখানে তার পরিবারই তাকে বিশ্বাস করে না। এ কারণেই এই মুভিটির নাম দেওয়া হয়েছে বিলিভ মি, মানে আমাকে বিশ্বাস করো। আর হ্যাঁ, গল্পের একেবারে শেষে গিয়ে আমি সত্যিকারের লিজার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যার জীবনের সাথে এই ঘটনাটি ঘটেছিল, আর সে এখনও এই পৃথিবীতে বেঁচে আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভির আসল এক্সপ্লেনেশনটি। আর এখনও যারা মুভিজ ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে থাকুন। ফ্লোরিডা শহরের একটা ছোট্ট ক্যাফে দিয়ে গল্পটি শুরু হয়। লিজা নামের এই মেয়েটি এই ক্যাফেতে কাজ করে। লিজা একজন সৎ এবং পরিশ্রমী মেয়ে। সে সব কাস্টমারের সাথে অনেক ভালো ব্যবহার করে, যার কারণে তার বস তাকে অনেক পছন্দ করে। তাই লিজা একদিন তার বসের কাছে প্রমোশনের কথা বললেই তার বস দ্বিতীয়বার না ভেবেই সামনের কাউন্টারে বসার অনুমতি দেয়, মানে তাকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে দেয়। তো যাই হোক, প্রতিদিনের মতো কাজ শেষ করে লিজা যখন আজ বাড়ি ফিরছিল, তখন লিজার জীবনের আসল ঘটনা জানা যায়। আসলে লিজাকে যেমনটা দেখা যায়, ক্যাফেতে অনেক হাসি খুশি, সবার সাথে ভালো ব্যবহার করে এবং তাকে দেখে মনে হয় সে জীবন নিয়ে অনেক হ্যাপি আছে। আসলে এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ লিজার মতো একটা উঠতি বয়সী মেয়ে হাসি খুশি আর আনন্দের সাথে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু লিজার জীবন পুরোটাই উল্টো। যেখানে সবাই সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় খুশি থাকে, সেখানে লিজা বাড়ি ফিরতে ভয় পায়। যেন মনে হয় ওটা তার বাড়ি নয়, বরং নরকের মতো অত্যাচারের জায়গা। ওই দিন সাইকেল চালানোর সময় বাড়িতে তার সাথে ঘটতে থাকা ঘটনার কথা ভাবতে থাকে। একদিন বাড়িতে লিজা যখন তার রুমে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ একজন প্রবেশ করে তার সর্বোচ্চ ছিনিয়ে নেয়। আর এই লোকটি কে বা তার পরিচয় কি, একটু পরে আপনারা জানতে পারবেন। তো এইসব ভাবতে ভাবতেই লিজা সাইকেল চালাতে থাকে। এরই মধ্যে লিজা রাস্তায় একটি গাড়ি দেখতে পায় এবং তার মনে হতে থাকে কেউ তাকে ফলো করছে। এতে লিজা অনেক ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত সাইকেল চালাতে থাকে। কিছুক্ষণ পরেই সে বাড়িতে পৌঁছায়, আর তখন জানা যায় এটি তার বাড়ি নয়। আসলে লিজা তার নানির বাড়িতে থাকে। এখানে লিজার নানি তার বয়ফ্রেন্ড মরিসের সাথে থাকে। প্রকৃতপক্ষে লিজার নানি একটু আর্থিকভাবে অসচ্ছল থাকায় মরিস তাকে সাহায্য করে, আর এর বিনিময়ে লিজার নানি প্রতি রাতেই মরিসকে লিজার ঘরে পাঠিয়ে দেয় তাকে ব্যবহার করার জন্য। বাচ্চা মেয়ে লিজা তার নানির বাড়িতে থাকা সত্ত্বেও শারীরিকভাবে শান্তিতে থাকতে পারে না। এই বিষয়টি নিয়ে লিজা একদমই শান্তি পাচ্ছিল না। সে প্রতিনিয়তই মানসিক যন্ত্রণা এবং টেনশনে দিন পার করত। আর একটা পর্যায়ে লিজা এই অত্যাচার সহ্য না করতে পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন রাতে ক্যাফে থেকে বাড়িতে ফিরে নিজেকে শেষ করে দেওয়ার একটি নোটও লেখে। কিন্তু লিজা তো এতটাও বড় নয়, তাই সে নোট লিখলেও নিজেকে শেষ করে দেওয়ার সাহস পাচ্ছিল না। লিজার বয়স যখন 14 বছর, তখন লিজার মা তাকে তার নানির কাছে পাঠিয়ে দিয়েছিল। আর তারপর থেকে সে কখনোই লিজার খোঁজখবর নেয়নি। আর 14 বছর বয়স থেকেই লিজা এই শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। লিজা মনে করত তার নানির আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মরিস নামক এই লোকটির কাছ থেকে সাহায্য নিতে হয়। এই কারণে লিজা তার কামানোর সকল টাকা তার নানির হাতে তুলে দিত, যাতে ওই শয়তান লোকটির সাহায্য তার নানিকে আর না নিতে হয়, এবং মরিস যেন তাদের বাড়িতেও আর না আসে। কিন্তু দেখা যায় 3 বছর কেটে যাওয়ার পরেও কোনো পরিবর্তন আসেনি। এতে বোঝা যায় লিজার নানির কোনো আর্থিক সমস্যা নেই, বরং লিজার সাথে এমন অপকর্ম করার ফলে মরিস উল্টো তার নানিকে টাকা দিত, আর লিজার নানি টাকার জন্য লিজাকে ব্যবহার করছিল। তো একদিন দেখা যায় লিজা তার মাকে ফোন করলে তার ছোট বোন ফোনটি রিসিভ করে। লিজা তার ছোট বোনকে বলে, আমি এখানে থাকতে চাই না। কিন্তু তার বোন বলে, মা তোকে এখানে আনতে চায় না। এরপর লিজা তার মাকে সমস্ত সব কিছু খুলে বলে, কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করে না। উল্টো তার মা বলে, তোমাকে ওখানে পাঠিয়েছি তোমার নানির খেয়াল রাখার জন্য, সুতরাং ফাজলামি না করে মন দিয়ে তোমার নানিকে দেখাশোনা করো। লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার জন্য তার বিন্দু পরিমাণ মায়া নেই। জন্ম দিয়েই যেন তার কাজ শেষ, আর এই কারণেই লিজাকে দূরে পাঠিয়ে তার কাজ শেষ করতে চায়। আসলে লিজার সাথে ঘটে যাওয়া এই অত্যাচারের ঘটনা তার মাও জানত, কিন্তু এদিকে বেচারা লিজার অবস্থা দেখার কেউ নেই। তার কপাল আর 5টা সাধারণ মেয়ের মতো ভালো ছিল না। যাই হোক, এত কিছুর পরেও এই যন্ত্রণাদায়ক লিজার জীবনের সামনে আরও বড় এক তুফান আসতে চলেছে।
তো প্রতিদিনের মতোই সে ক্যাফে থেকে বাড়ি ফেরার পথে আবার উদাস হয়ে পড়ে, কারণ সে জানে বাড়ি ফেরার পর আবার ওই লোকটির মুখোমুখি হতে হবে। ঠিক তখনই লিজা রাস্তায় আগের দিনের মতো সেই গাড়িটিকে দেখে, যে গাড়িটি তাকে ফলো করতে থাকে। আর এতে লিজা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। লিজা দ্রুত সাইকেল চালাতে শুরু করে। ওই গাড়িটা মিডল রাস্তায় দাঁড়িয়ে পড়ে, আর সুযোগ বুঝে গাড়ির ড্রাইভার লিজাকে পিছন দিক দিয়ে ধরে ফেলে। লিজা নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। লোকটা লিজাকে বন্দুকের ভয় দেখিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। আর এই লোকটার নাম হলো ববি। আর সে লিজাকে গাড়িতে উঠিয়ে তার চোখ বন্ধ রাখতে বলে, আর চিৎকার করতে নিষেধ করে, নইলে গুলি করার ভয় দেখায়। আর এই ভয়ে লিজা চোখ বন্ধ করে রাখে। তখন এই লোকটি গাড়ির মধ্যেই লিজার সাথে নৃশংসভাবে শারীরিক সম্পর্ক করে, আর তারপর লিজার চোখ বেঁধে দেয় এবং হাত বেঁধে লিজাকে কোথাও একটা জায়গায় নিয়ে যেতে থাকে গাড়িতে করে। কিন্তু লিজা খুব বুদ্ধিমতী। সে চোখ বাঁধা অবস্থায় খেয়াল রাখে গাড়িটি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে আর কতগুলো সিগন্যাল পার হচ্ছে, কারণ ওই রাস্তাটা ছিল লিজার খুব চেনা। কিছুক্ষণ পর ববি লিজাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং লিজাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায়। আর লিজা তখন সিঁড়িগুলো গুনতে থাকে। আর এরপর লিজা আরও বিপদে পড়ে যায়, কারণ ববি লিজাকে নিয়ে সেখানে আরও নৃশংসভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ওই দিন থেকে ওই ববি লিজাকে এই বন্ধ রুমে নৃশংসভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করত। লিজা তখন বুঝতে পারে এই লোকটা পুরোপুরি একজন সাইকো। আর লিজার সাথে যেটা করছে লিজা তাতে নতুন নয়, কারণ লিজার সাথে বাড়িতে তার নানির বয়ফ্রেন্ড মরিস তার সাথে প্রতিনিয়তই এই নৃশংস শারীরিক সম্পর্ক স্থাপন করত। তো শেষমেশ এই পরিস্থিতিতে পড়ে লিজা ভাবতে থাকে কিভাবে এখান থেকে বের হওয়া যায়, কারণ যে করেই হোক এই সাইকোর হাত থেকে পালিয়ে তার নিজের জীবন রক্ষা করতে হবে। তো পরদিন লিজা একটা প্ল্যান করে। ববি যখন তার কাছে আসে তখন লিজা বলে, আমি জানি হয়তো তোমার জীবনে এমন একটা মেয়ে এসেছিল যে তোমাকে বুঝতে পারেনি। সে তোমার সাথে চিট করেছে, যার কারণে তোমার আজ এই অবস্থা। তবে তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পেরেছি। আসলে লিজার টার্গেট ছিল তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তার মনটা গলিয়ে ফেলবে আর সুযোগ বুঝে পালিয়ে যাবে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অন্যদিকে ওই দিন রাতে লিজা বাড়িতে না আসায় লিজার নানি পুলিশের কাছে গিয়ে একটা মিসিং ডায়েরি করে। আর পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। তারা সর্বপ্রথম ওই ক্যাফেতে চলে যায় যেখানে লিজা কাজ করত। সেখানে লিজার বস পুলিশদের জানায় লিজা অনেক কর্মঠ এবং সহজ সরল একটি মেয়ে। লিজা কখনোই নিজে থেকে পালাতে পারে না, হয়তো কেউ তাকে কিডন্যাপ করেছে। এরপর পুলিশরা যখন লিজার মায়ের কাছে গিয়ে তার বিষয়ে জানতে চায় তখন লিজার মা বলে ও হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। এখানে লিজার মায়ের কথা শুনে বোঝা যায় লিজার ব্যাপারে তার বিন্দু পরিমাণ চিন্তা তো নেই, উল্টো নিজের মেয়ে সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে তার একদমই দ্বিধাবোধ হয় না। তো লিজার মায়ের সাথে কথা বলে পুলিশরা যখন চলে যাবে তখন লিজার বোন পুলিশকে থামিয়ে বলে লিজা খুব সহজ সরল একটি মেয়ে, সে কখনোই কাউকে না বলে পালিয়ে যেতে পারে না। ওর সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে, দয়া করে আপনারা আমার বোনকে খুঁজে বের করুন, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এদিকে ববিকে দেখা যায়, সে যখনই লিজার কাছে যায় লিজা তখন ববির মুখ বারবার স্পর্শ করে, যেন সে আন্দাজ করতে পারে ববি দেখতে কেমন। তো ওই দিন লিজা ববিকে বলে আমার বাবার খুব শরীর খারাপ, আমি ছাড়া তার দেখার কেউ নেই, তাই এই মুহূর্তে তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। এইসব বলে সে ববির কাছ থেকে একটু মিথ্যা সিম্পেথি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, ববির মন গলে না। কিছুক্ষণ পর লিজা প্ল্যান করে টয়লেটে যাওয়ার অজুহাত দেখায় এবং টয়লেটে গিয়ে তার চিহ্ন টয়লেটের বিভিন্ন জায়গায় রেখে আসে। সে তার আঙ্গুলের ছাপ বাথরুমের আয়নায় দিয়ে আসে, এমনকি সে তার নিজের চুল ছিঁড়ে বাথরুমের বিভিন্ন জায়গায় রেখে আসে। আর লিজা এই সব কাজ এই কারণেই করছিল যেন পরবর্তীতে কেউ তাকে খুঁজতে এলে তাকে পায়। আর এদিকে লিজা এতক্ষণ বাথরুমে থাকার কারণে ববির সন্দেহ হয়, তাই সে বাথরুমের দরজার কাছে গিয়ে দেখতে পায় লিজা ভিতর থেকে দরজা লক করে রেখেছে। এতে ববি প্রচণ্ড রেগে যায়। কিছুক্ষণ পর লিজা বাথরুম থেকে বের হলে ববি প্রচণ্ডভাবে তাকে মারতে থাকে। তখন লিজা অনেক অনুরোধ করে ববিকে শান্ত করে। একটু পর ববি ঘুমিয়ে পড়লে লিজা চুপি চুপি গিয়ে ববির ফোন খুঁজতে শুরু করে এবং সে ওই রুমে একটি টেলিফোন দেখতে পায়। কিন্তু লিজা যখনই ফোন করতে যায় তখন তার মায়ের কিছু কথা তার মনে পড়ে যায়। একদিন লিজা তার মায়ের কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনার কথা বললে তার মা বলে তোমার সাথে যা কিছু হচ্ছে তা ভালো হচ্ছে, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে এর থেকে বেশি ভয়াবহ কিছু ঘটবে তোমার সাথে। এইসব কথা ভেবেই লিজা তার মাকে আর ফোন করে না, কিন্তু যখনই সে ফোনটা রেখে দিতে যায় তখনই পিছন দিক দিয়ে ববি এসে তাকে ধরে ফেলে। সে লিজার চুল ধরে বলে তুমি নিজেকে চালাক মনে করো তাই না, আর এটা বলেই সে লিজাকে গুলি করতে যায়। তখন লিজা ববিকে বলে আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ, আমি শুধু ফোন করে তাকে বলতে চেয়েছিলাম আমি ঠিক আছি, কিন্তু আমি ফোনটি করিনি। লিজার এই সমস্ত কথা ববি বিশ্বাস করে নেয়, আর এবারের মতো সে লিজাকে ছেড়ে দেয়।
আর ঠিক তখন হঠাৎ করে লিজার তার বোনের কথা মনে পড়ে যায়। একদিন তার বোন বলেছিল, জীবনে যত বড় বাধাই আসুক না কেন তুমি হাল ছাড়বে না। এরপর দেখা যায় ববি ঘন্টার পর ঘন্টা লিজার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু লিজা কিছুই করতে পারছিল না। তবে লিজার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেলছে, কখন এখান থেকে পালিয়ে যাওয়া যায়, কেননা এখন তার কাছে তার ইজ্জতের থেকে তার প্রাণটা বাঁচানো বেশি জরুরি। এরপর লিজা আবারও ববির সাথে কথা বলার চেষ্টা করে। লিজা ববিকে বলে, তুমি আসলে মনের দিক দিয়ে অনেক ভালো, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে বাইরে গিয়ে আমি কাউকে কোনো কিছুই বলবো না, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার সাথে থাকতে চাই। লিজার এমন কথা শুনে ববি অনেক ইমোশনাল হয়ে যায়। একটা পর্যায়ে সে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় ফ্লোরিডা শহরের পুলিশ ডিপার্টমেন্ট একজন সিরিয়াল কিলারকে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, যে সিরিয়াল কিলার গত 6 মাসে 16টি মেয়েকে মেরে ফেলেছে। এটা দেখেই ববি মনে মনে চিন্তা করে এখন লিজাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ পুলিশ ওই সিরিয়াল কিলারকে ধরার চেষ্টায় লিজাকে খুঁজতে এখানে আসবে না। আর লিজা যেহেতু এখনও ববির চেহারা দেখেনি, তাই লিজাকে ছেড়ে দিলে পরবর্তীতে লিজা ববিকে চিনতে পারবে না। এইসব কিছু ভেবে লিজাকে গাড়িতে তুলে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তবে যাওয়ার পথে ববি এক গ্যাস স্টেশনে দাঁড়ায় গাড়িতে গ্যাস নেওয়ার জন্য। তখন লিজা তার একটি আঙ্গুল কেটে সেই রক্ত গাড়ির সিট কভারে লাগিয়ে দেয়। এরপর ববি লিজাকে এক নির্জন জায়গায় নিয়ে এসে বলে, 5 মিনিটের মধ্যে আমি এখান থেকে চলে যাব, তারপর তুমি তোমার বাঁধন খুলবে। ববি গাড়ি নিয়ে চলে গেলে লিজা তার চোখের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর গাড়ি চালানো অবস্থায় ববির মনে হতে থাকে লিজাকে ছেড়ে দিয়ে সে ভুল করেছে, কারণ লিজা যদি পুলিশের কাছে চলে যায় তাহলে সে ফেঁসে যাবে। তাই সে লিজাকে মারার জন্য আবার গাড়ি ঘোরায় আর লিজাকে ওই জায়গায় খুঁজতে থাকে। আর এদিকে লিজা প্রচুর দৌড়ে তার নানির বাসায় চলে আসে। লিজা বাড়িতে এসে তার নানির কাছে বলে, আমাকে কিডন্যাপ করে নিয়ে যেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। কিন্তু তার নানি তার কোনো কথাই বিশ্বাস করে না, সে মনে করে লিজা তার সাথে মিথ্যা কথা বলছে। এরপর লিজার নানি পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয় লিজা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে বলছে ওকে কেউ কিডন্যাপ করে তার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই খবর পেয়ে পুলিশ লিজাকে পরদিন থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। লিজা পুলিশদের কাছে সবকিছু খুলে বলে, কিন্তু এখানে পুলিশরাও তার কথা বিশ্বাস করে না। এক পুলিশ অফিসার বলে, তোমার সাথে যদি সত্যিই কেউ খারাপ কাজ করত তাহলে তো তোমার শরীরে আঘাতের চিহ্ন থাকত, কই তোমার শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নাই। এরপর আরও 2 জন মহিলা পুলিশ অফিসার লিজার কাছে এসে জিজ্ঞাসাবাদ করে। তখন লিজা তাদেরকেও সবকিছু খুলে বললেও তারা বলে, কই তোমার হাত পায়ে তো কোনো আঘাতের চিহ্ন নেই, আর যেহেতু তোমার হাত পা খোলা ছিল তাহলে তুমি এই হাত পা কাজে লাগিয়ে কোনো কিছু করনি কেন? লিজা বলে, ওই লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল এবং সে অনেক শক্তিশালী ছিল, এমনকি তার কাছে আমাকে মেরে ফেলার মতো অস্ত্রপাতিও ছিল, আর যেগুলো দিয়ে সে আমাকে বারবার ভয় দেখাচ্ছিল, যার কারণে আমি তাকে কিছুই বলতে পারিনি। কিন্তু ওই মহিলা পুলিশরা সবকিছু শোনার পরেও লিজাকে বিশ্বাস করে না। তারা মনে করে এই বাচ্চাটা মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য সবকিছু মিথ্যা বলছে, আর তারা নিজেদের মধ্যে বলতে থাকে এই বাচ্চাটা হয়তো অনেক বেশি টিভি দেখে, যার কারণে এইসব কথা বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু দেখা যায় ওই সময় পুলিশ স্টেশনে একটা গোয়েন্দা টিম উপস্থিত ছিল, যারা ওই সিরিয়াল কিলারকে খোঁজার জন্য কাজ করছিল। কিছুক্ষণ পর ওই গোয়েন্দার প্রধান হ্যারি আসে লিজার সাথে কথা বলার জন্য, কিন্তু লিজা তখন চুপচাপ মন মরার মতো বসেছিল, কারণ কেউ তার কোনো কথাই বিশ্বাস করছে না। হ্যারি তখন তার পকেট থেকে তার মেয়ের ছবি বের করে বলে, তোমার সাথে কি হয়েছে তুমি আমার সাথে শেয়ার করো, আমি তোমার সব কথা বিশ্বাস করব। লিজা তখন তার সাথে ঘটে যাওয়ার সব কথা বলতে থাকে। সে বলে, আমাকে যে গাড়িতে করে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল সে গাড়ির সব সিট লাল রঙের ছিল, আমি তাতে আমার আঙ্গুল কেটে রক্ত লাগিয়ে দিয়েছিলাম, এমনকি আমাকে কিডন্যাপ করে ফার্স্ট ফ্লোরে রাখা হয়েছিল, সেখানে 22টা সিঁড়ি ছিল এবং তাতে গ্রিন কার্পেট লাগানো ছিল, আর সেই মানুষটা বাম হাতেই সব কাজ করত। আমি আমার ফিঙ্গারপ্রিন্ট তার বাথরুমে রেখে এসেছি, আর তার বেডের নিচে আমার একটা হেয়ার পিনও রাখা আছে। এই ডিটেকটিভ লিজার বুদ্ধিমাত্রা এবং তার কথা শুনে আশ্চর্য হয়ে যায়। তখন লিজার বর্ণনা শুনে সেই লোকটির একটা স্ক্র্যাচ আঁকা হয়। এমনকি লিজার সাথে ঘটা মরিসের অপকর্মের কথাও হ্যারিকে জানিয়ে দেয়। পুলিশ তখন গিয়ে মরিসকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এমনকি লিজাকে তারপর থেকে তার নানির সাথে থাকতে দেওয়া হয় না। হ্যারি লিজাকে নিজের সাথে নিয়ে আসে। এরপর হ্যারি লিজাকে ওই জায়গায় নিয়ে আসে যেখান থেকে সে কিডন্যাপ হয়েছিল। এখানে এসে লিজা গাড়ির মধ্যে চোখ বন্ধ করে বসে থাকে এবং সেই সব ভাবতে থাকে যা সেদিন তার সাথে ঘটেছিল। ওই সময় লিজা চোখ বন্ধ করে হ্যারিকে বলতে থাকে সেদিন তাকে কোন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর এভাবেই সে একটা সময় ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ববি তাকে ছেড়ে দিয়েছিল। লিজাকে এত কিছু করতে দেখে হ্যারি অবাক হয়ে যায়। এরপর লিজা হ্যারিকে বলে,
আমাকে সাল্টে আসার সময় ববি একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল গাড়িতে গ্যাস লোড করার জন্য। তখন লিজার কথা শুনে হ্যারি আশেপাশে যত গ্যাস স্টেশন আছে সব গ্যাস স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। আর এই সব ফুটেজের মধ্যেও ববির ফুটেজও ছিল, যেটা লিজার কল্পনা করে বানানো ববির স্ক্র্যাচের সাথে মিলে যাচ্ছিল। এরপর ডিটেকটিভ গাড়ির সমস্ত ড্রাইভারের ছবি তুলে আনে, যাদের গাড়ির সিটে লাল রঙের কভার লাগানো ছিল। এরই মধ্যে তারা ববির গাড়ির ছবিও তুলে নিয়ে এসেছিল। তখন গোয়েন্দা টিম লিজাকে ববির ছবি দেখালে লিজা ববিকে চিনতে পারে। এরপর সমস্ত পুলিশরা একত্রিত হয়ে ববিকে খুঁজতে শুরু করে। আর এর কিছুদিন পর পুলিশরা ববিকে একটা বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। তখন পুলিশ ববির গাড়ি চেক করে সেখানে লাল রঙের সিট কভার দেখতে পায় এবং সিটের উপরে লিজার হাতে লাল রঙের রক্ত দেখতে পায়। এরপর পুলিশ অফিসাররা ববির বাড়িতে গিয়ে দেখতে পায় সেখানে সত্যি সত্যি 22টা সিঁড়ি রয়েছে। এমনকি তারা ববির বেডের নিচ থেকে লিজার হেয়ারপিনটাও খুঁজে পায় আর বাথরুমে গিয়ে লিজার ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করে। অন্যদিকে দেখা যায় ববি পুলিশের কাছে তার সব দোষ স্বীকার করে নেয়। সে বলে আজ পর্যন্ত সে প্রায় 16টি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদেরকে হত্যা করেছে, শুধুমাত্র লিজাকে ছেড়ে দিয়েছে, কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল। আর লিজার এমন বাহাদুরি দেখে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট তাকে নিয়ে গর্ববোধ করে, কারণ গত 6 মাস ধরে সকল পুলিশ সদস্যরা যে কাজটি করতে পারেনি লিজা সেই সিরিয়াল কিলারকে খুঁজে বের করে দিয়েছে। আর তারই এই বাহাদুরির জন্য না জানি কত মেয়ের জীবন আজ থেকে বেঁচে গেল। এরপর ওই ডিটেকটিভ হ্যারি লিজাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে চাইলে লিজার তার নানি এবং মায়ের কারো বাড়িতেই ফিরে যেতে চায় না, কেননা এই একই অন্যায় তার মা এবং নানি তার সাথে প্রতিনিয়তই করছে। টাকার জন্য তার নানি ওই মরিস নামের নরপশুর কাছে বারবার তাকে ঠেলে দিয়েছে। এইসব কথা শুনে হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে এবং হ্যারি লিজাকে তার আন্টির কাছে দিয়ে দেয়। এদিকে লিজার আন্টি নিঃসন্তান ছিল, তাই লিজাকে তারা দত্তক নেয়। আর লিজার সাথে এমন ঘটনার বর্ণনা শুনে লিজার আন্টি ডিটেকটিভের কাছে ক্ষমা চায় এবং তারা প্রতিশ্রুতি দেয় এখন থেকে লিজা ভালো থাকবে, আমরা তাকে ভালো রাখব এবং আজ থেকে লিজার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম। এরপর লিজা তার আন্টিদের সাথে যাওয়ার আগে হ্যারিকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কারণ একমাত্র হ্যারি তাকে বিশ্বাস করেছিল। তখন হ্যারি তার নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ লিজাকেও সে তার নিজের মেয়ের মতো দেখতে শুরু করেছিল। এর কিছুদিন পর লিজা তার মায়ের কাছে একটা চিঠি পাঠায়, যেখানে সে লিখেছিল, মা তুমি সবসময় বলতে আমি একটা ভালো লাইফ ডিজার্ভ করি না, কিন্তু তুমি ভুল ছিলে আর এটা আমি প্রমাণ করে দেখিয়েছি। আর চিঠির নিচে লেখা ছিল গুড বাই। এটা দেখে লিজার মা তার ভুল বুঝতে পারে। সে তখন রিয়েলাইজ করে নিজের মেয়ের সাথে সে কতটা খারাপ ব্যবহার করেছে। আর এখন লিজার ছোট বোনও তার মাকে এখন বিশ্বাস করে না, তাই কিছুদিন পর সেও লিজার কাছে চলে আসে এবং তারা দুই বোনই তার আন্টির কাছে নতুন করে তাদের জীবন শুরু করে। বেশ কয়েক বছর পর লিজাকে দেখা যায় সে একজন পুলিশ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে। সে বর্তমানে একজন পুলিশ অফিসার হয়ে সমস্ত মানুষের ন্যায় বিচারে সাহায্য করছে এবং অনেক ভালোভাবে সে তার লাইফ লিড করছে। যদিও তার অতীত ছিল খুবই ভয়াবহ। সে যদি তখন হতাশ হয়ে নিজেকে শেষ করে দিত তাহলে আজকের অবস্থানে কখনোই আসতে পারত না। এরপর আমাদের দেখানো হয় লিজার সাথে যে ববি নরপিশাচ অমানবিক অত্যাচার করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2019 সালের মে মাসে দীর্ঘ জেল জীবন থেকে মুক্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আর সেই লিজা বর্তমানে একজন পুলিশ অফিসার হিসাবে কাজ করছে। এই ঘটনাটি আমরা নিজেদের জীবনে একটা শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি। আমরা যত বড়ই সমস্যার মধ্যে থাকি না কেন, যত কঠিন সময় পার করি না কেন, নিজের জীবন শেষ করে দেওয়ার মতো বাজে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না, কারণ নিজের জীবন অমূল্যবান একটি সম্পদ। এটি শেষ করার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে এই মুভির এক্সপ্লেনেশনটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নিয়মিত নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন শুনতে থাকুন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও and do subscribe the YouTube channel Movies Doctor.